আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আমরা আজকে জীববিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই। আমরা আজকে এই উদ্ভিদ এবং প্রাণী কোষ এই দুটো বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে বেসিক্যালি কি রয়েছে, তাদের সেলুলার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কেমন এবং দুটোর মধ্যে কি ধরনের সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ রয়েছে, আমরা সে বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো এটি একটি কোষ আমরা দেখতে পাচ্ছি। কোষের মাঝখানে নিউক্লিয়াস, তার চারপাশে কোষের যে অর্গানেলস গুলো আছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি 3D স্ট্রাকচার আমরা কোষের দেখতে পাচ্ছি। তো কোষের আলোচনায় যাওয়ার আগে আমরা এ পর্যন্ত সবচেয়ে ছোট যে কোষকে আইডেন্টিফাই করতে পেরেছি, সায়েন্টিস্টরা করতে পেরেছে, এটি হচ্ছে মাইক্রোপ্লাজমা। এবং সবচেয়ে বড় যে কোষ সেটি হচ্ছে উট পাখির ডিম। অর্থাৎ মাইক্রোপ্লাজমা হচ্ছে আমাদের 0.1 মাইক্রোমিটার এর আকৃতি এবং উট পাখির ডিম 170 মিলিমিটার থেকে 125 মিলিমিটার। তাহলে এই হচ্ছে উট পাখির ডিম। তার মানে সবচেয়ে বড় কোষটি হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিমও যেমন একটি কোষ, বড় কোষ, তেমনি খুবই ক্ষুদ্রতম মাইক্রোপ্লাজমা সেটি হচ্ছে কি 0.1 মাইক্রোমিটার। এই দুটো সম্পর্কে আমরা জানলাম। আর মানুষের দেহে সবচাইতে দীর্ঘতম যে কোষটি সেটি হচ্ছে আমাদের নিউরন। মনে রাখতে হবে আমাদের নিউরন কোষ আমাদের জন্মের পর থেকে একবার, অর্থাৎ যখন আমাদের জাইগোটের ডেভেলপমেন্টের পর থেকে যে সময় পর্যন্ত আমাদের সেলুলার স্ট্রাকচার শুরু হয়, সেই স্ট্রাকচারের মধ্যে গিয়ে বা ভ্রূণের দেহের মধ্যে যে পরিমাণ আমাদের এই কোষ তৈরি হয়, অর্থাৎ নিউরন কোষ তৈরি হয়, স্নায়ু কোষ তৈরি হয়, এরপর কিন্তু এগুলোর আর বিভাজন ঘটে না। তার মানে এটি এমন একটি একমাত্র কোষ দেহের মধ্যে এগুলোর বিভাজন আর ঘটে না। এটি সাধারণত আমরা স্নায়ু কোষ হিসেবে পরিচিত এবং 1 মিটার পর্যন্ত এগুলো কি হয় দেহের মধ্যে লম্বা হয়ে থাকে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্নায়ু বহন করা, স্নায়ুর তাড়না বহন করে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী আবার তাদের যে সংবেদী বহন করা সেই কাজটুকু তারা কি করে এই স্নায়ু কোষের মাধ্যমে করা হয়ে থাকে। আমরা সেল শব্দটাকে যদি আমরা একটু বাংলা পরিভাষায় নিয়ে আসি বা ইংলিশ থেকে যদি এটার বাংলা অর্থ করার চেষ্টা করি, তাহলে সেল বলতে আসলে বোঝায় একটা ফাঁকা ঘর, একটা ফাঁকা জায়গা। তো যখন সায়েন্টিস্টরা এটি আবিষ্কার করেন তখন তাদের আবিষ্কারের সময়ে তারা হয়তো দেখেন যে আসলে মাইক্রোস্কোপের নিচে এটি ফাঁকা জায়গা, ফাঁকা ঘর, এটার সাথে উনি তুলনা করেছেন হলো সেলকে। তার মানে সেল মানে প্রকোষ্ঠ বা একটা ফাঁকা স্থান। এবং আমরা এখানে সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি যে রবার্ট হুক, যিনি 1665 সালে বোতলের কর্ক পরীক্ষাকালে উনি বোতলের একটা কর্ক মাইক্রোস্কোপের নিচে নিয়ে পরীক্ষা করছিলেন এবং কর্কটা দেখার পর দেখলেন যে ওখানে মৌচাকের মতো অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। তো এই চিন্তা করলেন যে বোতলের একটা কর্ক, কিন্তু যখন এটা মাইক্রোস্কোপে দেখা গেল অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এই ঘরগুলোকে বা এই ক্ষুদ্র প্রকোষ্ঠগুলোকে উনি সেল নামে অভিহিত করেন। তখন থেকেই জীববিজ্ঞানে আমাদের কাছে সেল শব্দটি এভাবেই এলো। জীবনের ভৌত সত্তার মৌলিক একককে কোষ বলা হয়। জীবনের যে ভৌত সত্তা রয়েছে, জীবনের ভৌত সত্তার মৌলিক যে একক, সে মৌলিক একককেই আমরা বলছি হলো কোষ। কারণটা কি? কোষই একমাত্র ক্ষুদ্রতম একটি অংশ যার ভেতরে সমস্ত কাজগুলো সম্পন্ন হয়ে থাকে এবং কোষের কাজের উপরেই নির্ভর করে আমাদের দেহ তৈরি হয়। আমরা যদি আমাদের জীবদেহের পুরো গঠনটাকে একটি ঘর হিসেবে তুলনা করি, তাহলে ঘর তৈরির ক্ষেত্রে অনেকগুলো কাঠামো বা অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন হয়ে থাকে। তেমনি এই ঘর তৈরির ক্ষেত্রে আবার ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাকচার, সেগুলো হতে পারে একটা ইট, হতে পারে ছোট ছোট কোনো ব্লক, এগুলো দিয়ে একটা ঘর বা একটা স্ট্রাকচার তৈরি হয়। তেমনি আমাদের দেহের এই সেল বা এই কোষ যে নিজেই স্বয়ং সম্পন্ন, অর্থাৎ একটা কোষের স্ট্রাকচার কিন্তু একটি স্বয়ং সম্পন্ন, কোষের ভেতরে সব ধরনের কাজ কিন্তু সম্পন্ন হয়ে থাকে।
এই জন্য আমরা এই কোষকেই কি বলেছি, যে জীবনের ভৌত সত্তার মৌলিক একক বলে অভিহিত করেছি। হ্যাঁ, তোমরা বইয়ের মধ্যে যে কোষগুলো দেখো, কোষের চিত্র দেখো, এগুলো একটি আদর্শ কোষকে রিপ্রেজেন্ট করা হয়। বইয়ের চিত্রের মাধ্যমে একটি আদর্শ কোষকে সেখানে উপস্থাপন করা হয়, যে একটা আদর্শ কোষের মধ্যে কি কি অর্গানেলস বা অঙ্গাণুগুলো থাকতে পারে। কিন্তু আসলেই আমরা বইয়ের মধ্যে যে চিত্রের মধ্যে যে কোষগুলো দেখি, এরকম সব ধরনের কোষই কিন্তু এরকম নয়। কোষের অনেক পার্থক্য রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি বলে থাকি যে কোষের প্রকারভেদে যদি কোষের কাজের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে দেহকোষ, একটি হচ্ছে জনন কোষ। দেহকোষগুলো কি করে? দেহকোষগুলো সরাসরি এগুলো আমাদের দেহ গঠনের ক্ষেত্রে কাজ করে থাকে। এটা উদ্ভিদ, প্রাণী কিংবা অন্যান্য যে অণুজীবগুলো আছে তাদের দেহ গঠনের ক্ষেত্রে কাজ করে। আর জনন কোষ কি করে? এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই জনন কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে। আমরা এটা জানি। এই শুক্রাণু এটি একটি হ্যাপ্লয়েড কোষ, ডিম্বাণু একটি হ্যাপ্লয়েড কোষ। দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে যে মিলনটা হবে, দুটো প্রোনিউক্লিয়াসের মধ্যে যে মিলনটা হবে, হওয়ার পরে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। এই জাইগোটের বিভাজন, জাইগোট থেকে হচ্ছে যে মরুলা, তারপরে গ্যাস্ট্রুলা, এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে সেখান থেকে টিস্যু তৈরি হবে। এবং এখানে সেলুলার যে তিনটি স্তর, একটোডাম, এন্ডোডাম, মেজোডাম তৈরি হবে। তারপর এই একটোডাম, এন্ডোডাম, মেজোডাম এগুলো থেকে আবার কি দেহকোষের বিভাজনের মাধ্যমে এটি পরিপূর্ণ একটি জীব রূপান্তর লাভ করবে। আবার কোষের যে গঠন বা ধরন, কোষের ভেতরের দিকে যে কোষীয় উপাদানগুলো আছে তাদের গঠন বা ধরনের মধ্যে আমরা এর উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করেছি। এটি হচ্ছে আদি কোষ, অন্যটি হচ্ছে কি প্রকৃত কোষ। আদি কোষের ক্ষেত্রে তাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তাদের নিউক্লিয়ার উপাদানগুলো থাকে, কিন্তু একটা সুগঠিত নিউক্লিয়াস সেখানে থাকে না। আর প্রকৃত কোষের মধ্যে কি, এটা নিউক্লিয়াসের মধ্যে এটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওলাসকে ঘিরে তার মধ্যে ক্রোমাটিন তন্তু থাকবে। এই যে একটা পরিপূর্ণ নিউক্লিয়াস তার সাথে যুক্ত অবস্থা থাকে। এই জন্য আমরা এটাকে বলছিল প্রকৃত কোষ। আর যেটার মধ্যে পরিপূর্ণ নিউক্লিয়াস নেই তাকে আমরা বলছি হলো আদি কোষ বা অপ্রকৃত কোষ হিসেবে। এবার আমরা মিস্টার ডি রবার্টিস জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলেছেন। উনি এটা সংজ্ঞা দিয়েছেন। মিস্টার ডি রবার্টিস উনি বলেছেন যে জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলা হয়। অর্থাৎ আমাদের জীবদেহটি যদি প্রাণী দেহের সাথে চিন্তা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রাণী দেহটি কি কি নিয়ে গঠিত। এর ক্ষুদ্রতম একককে যদি আমরা চিন্তা করি, তাহলে এর যে বোনস রয়েছে, হাড় হাড্ডি রয়েছে, তার মধ্যে কি আছে? তার মধ্যে অস্টিওসাইট কোষ আছে। এর যে মাসেল রয়েছে তার মধ্যে কি আছে? পেশি কোষ রয়েছে। এর দেহের মধ্যে যে স্নায়ুতন্ত্র আছে সেই তন্ত্রের কোষ কি? সেটি হচ্ছে স্নায়ু কোষ রয়েছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তার দেহের বিভিন্ন ধরনের যোজক কলা যেগুলো গঠিত, সেই যোজক কলাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যোজক কলার বা যোজক টিস্যুগুলোর মধ্যে বিভিন্ন কোষ রয়েছে। যেমন রক্তের আমরা বিভিন্ন ধরনের কণিকা সম্পর্কে জানি, এগুলো আলাদা আলাদা কোষ। অথবা লসিকার মধ্যে হলো বিভিন্ন ধরনের কোষ থাকে। এই বিভিন্ন কোষ নিয়ে যেমন তার এক একটি অংশ গঠিত, তেমনি এগুলোর কাজ দিয়েও কিন্তু কি হয়েছে, পুরো জীবদেহটা চলে। পেশি কোষের মাধ্যমে পেশি চলে, রক্তের বিভিন্ন ধরনের কোষগুলোর মাধ্যমে তারা পরিবহনের কাজগুলো করে, এবং দেহ গঠনের ক্ষেত্রে কেউ বোনস তৈরি করতেছে, কেউ মাসেল তৈরি করতেছে। এভাবে বোনস, মাসেল এগুলো তৈরির মাধ্যমে এগুলো দিয়ে কিন্তু আমাদের দেহের স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে। সো মিস্টার ডি রবার্টিসের এই কথাটি, সায়েন্টিস্ট ডি রবার্টিসের এই কথাটি, জীবদের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কি বলা হয়েছে? কোষ বলা হয়েছে। এবং আমরা সেটি দেখলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি। এগুলো লোহিত রক্তকণিকা। দেখে আমরা বুঝতে পারছি এগুলো সম্পর্কে আমরা জানি। তাহলে জীবের দেহে কোষের সংখ্যা কয়েকশো থেকে কি হতে পারে? হাজার বা লক্ষ লক্ষ হতে পারে। তাহলে একজন ৮০ কেজি ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দেহে কোষের সংখ্যা আনুমানিক ৬ লক্ষ কোটি থেকে ১০ লক্ষ কোটি। উদ্ভিদ এবং প্রাণী কোষের গঠনগত কিছু অমিল আছে, যদিও এর মধ্যে ম্যাক্সিমাম স্ট্রাকচার গুলো একই, কিন্তু তাদের গঠন বা তাদের স্ট্রাকচারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কিছু অর্গানেলস এর মধ্যেও বা সেলুলার অর্গানেলস এর মধ্যেও, কোষীয় অঙ্গাণুর মধ্যেও এদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কারণ
উদ্ভিদ কোষকে একরকম ভাবে কাজ করতে হয় উদ্ভিদ দেহের জন্য, প্রাণী কোষকেও প্রাণী দেহের জন্য তাকে আর এক রকম ভাবে কাজ করতে হয়। তবে তাদের বেসিক যে গঠনটা আছে, বেসিক গঠনের মধ্যে কিন্তু সাদৃশ্য রয়েছে। আর অল্প কিছু বিষয় রয়েছে যেগুলো উদ্ভিদ এবং প্রাণী ভিন্ন ভিন্ন জীবে থাকার কারণে তাদের বিভিন্ন কাজ করতে হয়, এই জন্য তাদের কোষীয় কিছু অঙ্গাণুর মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়, কাজের মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়। তাহলে আমরা এই একটা চিত্র দেখতে পাচ্ছি, যে এই চিত্রটার ভেতরের দিকে কোষীয় অঙ্গাণুগুলো যেমন সব আছে, এর মধ্যেও সবই আছে, কিন্তু এর বাইরের স্ট্রাকচারের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এর মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে যেটা এর ভেতরে নেই। তাহলে চলো আমরা এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। একটি আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আমরা কি কি দেখতে পাই? একটি আদর্শ উদ্ভিদ কোষের একেবারেই বাইরের যে আউটার লেয়ারটা আমরা দেখি, তার মধ্যে কি থাকে? প্লাজমা মেমব্রেনের বাইরে একটা কোষ প্রাচীর থাকে, একটা জড় মৃত কোষ প্রাচীর থাকে, যেটি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন এই জাতীয় উপাদানগুলো দিয়ে তৈরি হয়ে থাকে। এগুলো নিয়ে আমরা পরে একটা সময় কোষ প্রাচীরের গঠন কেমন তা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা দেখতে পাই কোষ ঝিল্লি, বা যেটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনও বলা হয়ে থাকে এটাকে। এবং এই যে সাইটোপ্লাজম, সেল মেমব্রেন থেকে শুরু করে ভেতরের দিকে যে জেলির মতো থপথপে অংশটা রয়েছে, সজীব অংশ রয়েছে কোষের, তাকে আমরা বলছি হলো কি সাইটোপ্লাজম। এবং আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের একটি বিশেষ অর্গানেলস রয়েছে, কোষীয় অঙ্গাণু, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমেই তোমরা জানো উদ্ভিদ কি করে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এর মাধ্যমে সম্পন্ন করে থাকে। কারণ ক্লোরোপ্লাস্টের ভেতরের দিকে কি রয়েছে? ক্লোরোপ্লাস্টের ভেতরের দিকে উদ্ভিদের ওই যে সবুজ বর্ণকণিকার জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলো থাকে, ক্লোরোফিল, এগুলোর মাধ্যমে তারা কি করে? এগুলোর মাধ্যমে তারা সূর্যালোককে ব্যবহার করে কি উৎপন্ন করে? গ্লুকোজ তৈরি করে। এরপর আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস যাকে বলা হয়ে থাকে তাকে বলছে মাইটোকন্ড্রিয়া। কোষ গহ্বর, আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে একটি বড় আকারের কোষ গহ্বর রয়েছে, এটি কিন্তু একটি পার্থক্যকারী বৈশিষ্ট্য। তার মানে এই কোষ গহ্বর বিশাল আকৃতির থাকে এবং মাঝখানে মাঝামাঝি উদ্ভিদ কোষের কোষ গহ্বর থাকে। কোষ গহ্বর কিছু অ্যাকোয়াটিক কম্পোনেন্টস কোষ গহ্বর গুলো এখানে কনসিস্ট করে, এগুলো ধারণ করে থাকে। এরপর আমরা বলছি যে মাইক্রোটিউবিউলস, কোষের স্ট্রাকচার দেওয়ার জন্য, কোষকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য এর মধ্যে কতগুলো উপাদান থাকে, তাদেরকে আমরা বলছিল মাইক্রোটিউবিউলস। এই যে এরকম বিভিন্ন ধরনের তন্তুযুক্ত উপাদান, যাদেরকে আমরা নাম দিচ্ছি মাইক্রোটিউবিউলস। এরপর নিউক্লিয়াস, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একটা প্রান্তের দিকে, একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি, তাই না? পাশে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের নিউক্লিয়াসকে। উদ্ভিদ কোষের বা কোষের নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি? কোষের ব্রেইন, কোষের মস্তিষ্ক। আমাদের দেহ যেমন মস্তিষ্ক দিয়ে পরিচালিত হয় সবকিছু, তেমনি কোষ পরিচালিত হয়ে থাকে কি দিয়ে? এই কোষের ব্রেইন দিয়ে, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। এরপর এর ভিতরে কি থাকে? জালিকা থাকে। আমরা জানি যে এগুলো এন্ডোপ্লাজমিক, মানে প্লাজমার ভেতরের দিকে এক ধরনের জালিকা থাকে, এই জন্য নাম দিয়েছি আমরা এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এর ভেতরে হলো কি থাকে? রাইবোজোম থাকে। এই রাইবোজোম গুলো কি করে? আমাদের এই রাইবোজোম গুলো প্রোটিন তৈরির ক্ষেত্রে কাজ করে থাকে, প্রোটিন তৈরির কারখানা রাইবোজোম। তারপর এর মধ্যে থাকে হলো গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, এগুলো কোষের ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে, বিভিন্ন উপাদানগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহনের ক্ষেত্রে কাজ করে গলগি অ্যাপারেটাস গুলো। এবং লাইসোজোম, এরপর আমরা দেখতে পাচ্ছি কোষের বিভিন্ন লাইসোজোমকে আমরা এনজাইমের প্যাকেট বলে থাকি। কোষে যদি কোনো কারণে কোনো জীবাণু প্রবেশ করে, এই লাইসোজোম ফেটে গিয়ে, এটাকে আত্মঘাতিকা থলিকা বলে থাকে, ফেটে গিয়ে সেই জীবাণুকে বা সেই অবাঞ্ছিত বস্তুটাকে সে কি করে? ধ্বংস করে ফেলে। আমরা জানলাম কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, মাইক্রোটিউবিউলস, নিউক্লিয়াস, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম। এগুলো হচ্ছে কিসের উপাদান বা কিসের অংশ? একটি আদর্শ উদ্ভিদ কোষের অংশ। এবার যদি আমরা একটি আদর্শ প্রাণী কোষকে চিন্তা করি, তাহলে ঠিক বাইরে আর কোষ প্রাচীর নেই, কি রয়েছে? সরাসরি কোষ ঝিল্লি রয়েছে। এবং এরও কি রয়েছে? ভেতরের দিকে সাইটোপ্লাজম রয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে লাইসোজোম থাকে, যেমন আমরা আগের উদ্ভিদ কোষে দেখেছি লাইসোজোম, এখানেও কি দেখলাম? লাইসোজোম থাকে। এখানেও গলগি বডি রয়েছে, আমরা আগেও দেখেছি সেখানে গলগি বা গলজি দুটো উচ্চারণই রাইট।
তোমরা বইয়ের মধ্যে আবার দুটো ভিন্ন ভিন্ন উচ্চারণ দেখে বিভ্রান্ত হয়েও না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জালিকা এবং নিউক্লিয়াসটা মাঝামাঝি, কারণ এর খুবই ছোট ছোট আকারের হলো সেল ভ্যাকিউল থাকে বা কোষ গহ্বর থাকে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম, এদের ক্ষেত্রেও প্রোটিন তৈরি করতে হয়, এদের রাইবোজোম রয়েছে। সেন্ট্রিওল, এখানে আমরা নতুন একটা শব্দ দেখলাম, সেন্ট্রিওল। তাহলে এই সেন্ট্রিওলটা প্রাণী কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এখানে মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোটিউবিউলস এগুলো আগের মতোই। তাহলে আমরা জানলাম যে এটি উদ্ভিদ কোষে কি কি অর্গানেলস রয়েছে, এটি প্রাণী কোষে কি কি অর্গানেলস রয়েছে। তো এর মধ্যে ম্যাক্সিমামই হলো তাদের মধ্যে সিমিলারিটিজ রয়েছে, তবে কিছু উপাদানের মধ্যে আসলে যদি আমরা কম্পেয়ার করি এই দুটোর মধ্যে, যে একটি উদ্ভিদ কোষের সাথে একটি প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি, এই দুটো দেখে তোমরা সহজেই তো বুঝতে পেরেছো যে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তাই না? সহজেই বাইরে কি আছে, এর একটা কোষ প্রাচীর রয়েছে, এর কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। আবার এর নিউক্লিয়াসটা কোথায়? কেন্দ্রের মধ্যে। আমরা আলোচনার সময় কি বলেছিলাম যে নিউক্লিয়াসটা কোথায় থাকবে? প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কেন্দ্রে থাকবে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু কোষ গহ্বরটা বড়, এই জন্য তার নিউক্লিয়াস যে কোনো এক পাশে অর্থাৎ প্রান্তীয় দিকে চলে যাবে। এখানে আমরা এই যে সবুজ ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, এটি কি প্রাণী কোষের মধ্যে আছে? না, নেই। এবার আমরা যদি আরেকবার লক্ষ্য করি, এই যে এখানে আমরা একটা নলাকার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে সেন্ট্রিওল। তাহলে এই সেন্ট্রিওল কিন্তু আবার উদ্ভিদ কোষের মধ্যে নেই। তাহলে তুলনাগুলো আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি, যেটি হচ্ছে উদ্ভিদ কোষ, এটি প্রাণী কোষ। দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, বৈসাদৃশ্য করি, তাহলে এই উপাদানগুলো নিয়েই আসলে বৈসাদৃশ্য চলে আসবে। কোষ প্রাচীর একজনের আছে, একজনের নেই। উদ্ভিদের আছে, প্রাণীতে নেই। কোষ গহ্বর প্রাণী কোষের মধ্যে থাকলেও সেটা খুবই ছোট, অনেক ছোট ছোট সেখানে ভেসিকল আকারে সেগুলো থাকে। নিউক্লিয়াসের অবস্থান আমরা জানি যে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের অবস্থানটা কোথায়? একটু প্রান্তীয় দিকে। আর প্রাণী কোষের নিউক্লিয়াসের অবস্থান কোথায়? মাঝামাঝি, সেটা আমরা জানি। এরপর হচ্ছে যে সেন্ট্রিওল প্রাণী কোষের মধ্যে থাকে, উদ্ভিদের মধ্যে থাকে না। এই সেন্ট্রিওল কিন্তু আমরা জানি যে কোষ বিভাজন যখন হবে, কোষ বিভাজনের ক্ষেত্রে এই প্রাণী কোষের এই সেন্ট্রিওলগুলো কিন্তু কি করে? তারা একটা বিশেষ কাজ করে থাকে। আমরা যখন আলোচনা করব তখন এই বিষয়টা সম্পর্কে জেনে নেব। প্লাস্টিড, আমরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের কথা বলেছি এখানে। তো সেই সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। সেটি উদ্ভিদের কোষের মধ্যে আছে, প্রাণী কোষে নেই। এই হচ্ছে এদের বৈসাদৃশ্য। আর সাদৃশ্যের কথা যদি আমরা বলি, যে এদের কোষ ঝিল্লি, উভয়েরই কোষ ঝিল্লি রয়েছে বা প্লাজমা মেমব্রেন রয়েছে। মাইটোকন্ড্রিয়া উভয়ের মধ্যেই রয়েছে, গলগি বডি উভয়ের মধ্যেই রয়েছে। লাইসোজোম, ওই যে এনজাইমের প্যাকেট। তারপর হচ্ছে যে রাইবোজোমের কথা বলেছি, প্রোটিন ফ্যাক্টরি। মাইক্রোটিউবিউলস, যেগুলো কোষের একটা স্ট্রাকচার বা একটা কাঠামো তৈরি করে থাকে। এগুলো হচ্ছে এদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এটি জানলাম, এটি আমাদের প্রথম ক্লাস। এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো একটু মাথায় রাখাটা জরুরি। বিশেষ করে কোষ কাকে বলে, কোষের একটি আদর্শ সংজ্ঞা বা একজন কোষ বিজ্ঞানী কর্তৃক একটি আদর্শ সংজ্ঞা, আমরা ডি রবার্টিসের একটা সংজ্ঞা পড়েছি সেখানে। এবং অনেক সময় যে বিভিন্ন রকমের কোষ সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, বিশেষ করে কোষের কাজের উপরে ডিপেন্ড করে কোষ কেমন, কোষের প্রকৃতির উপর ডিপেন্ড করে কোষ কেমন, দেহকোষ, জড়ন কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, এগুলো সম্পর্কে আলাদা করে জানতে চাওয়া হয় প্রশ্নের মধ্যে। একটি উদ্ভিদ কোষের গঠনটা কেমন, অথবা একটি প্রাণী কোষের গঠন কেমন, উদ্ভিদ কোষের স্ট্রাকচার এবং প্রাণী কোষের স্ট্রাকচারের মধ্যে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে বা তাদের মধ্যে তুলনা করো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমাদের আজকে যতটুকু আলোচনা করলাম তার ভিতরে রয়েছে। তোমরা আজকের আলোচনার পরে যদি সম্ভব হয় তাহলে একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ, এই দুটো খুব ভালো করে তোমরা আঁকবে, ড্র করবে এবং লেবেলিং করবে। তাহলে এ সম্পর্কে তোমাদের আরো পরিষ্কার একটি ধারণা তৈরি হবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমাদের সাথেই থাকো, আমাদেরকে অনুপ্রেরণা দিলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।